এখানে কি বলবো বুঝতে পারছি না, ভয়ে শরীর কাঁপছে। আমি স্যারের সামনে দাঁড়িয়ে প্রথম কথা বলছি। আহ, তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, আমি ছবিটাই দেখাই। আমি এই অভিযানটা শুরু করার প্ল্যান করছিলাম কোভিড এর পর থেকেই, যে এরকম একটা অভিযান করব। তো তখন আমি ভাবছি যে যদি সি2 সামিট অভিযানটা করি, তাহলে এর আগে আমার একটা বড় কিছু একটা করতে হবে। মানে তা না হলে কয়েকটা বিষয় আছে যে আমি কতটুকু এভারেস্টের জন্য সক্ষম শারীরিকভাবে সেটা জানা। আরেকটা হলো যে আমরা সহজ আমাদের আহ, কিছু একটা যদি করতে পারি, সেটা যদি সবাই জানতে পারে যে হ্যাঁ এটা করেছি, তো তখন বোঝা যায় যে হ্যাঁ আমাদের পৃষ্ঠপোষকতা পেলে একটু সুবিধা হয় আর কি। তো সেই জন্য গ্রেট হিমালয় ট্রেল নামে একটা অভিযান করেছিলাম 1700 কিলোমিটারের, নেপালের পশ্চিম নেপাল থেকে পূর্ব নেপাল বর্ডার পর্যন্ত 109 দিনে। তো সেটা পৃথিবীর খুবই অল্প সংখ্যক মানুষ সেটা কমপ্লিট করতে পেরেছিল। প্রায় 33-34 জন মানুষ করতে পেরেছে। তো বাংলাদেশ থেকে আমি সেটা একমাত্রই করেছি। তো তারপরে সেটা যখন করতে পারলাম, সেই সফলভাবে শেষ করতে পেরেছি, তখন এই এভারেস্টের জন্য প্ল্যান করলাম যে সি2 সামিট এই অভিযানটা করব। তো আমার ইচ্ছে ছিল যে আমি এমন একটা অভিযান করবো যে এভারেস্টে যে অভিযানটা আমাদের সমুদ্রের সাথে হিমালয়ের কানেকশন করবে, দুটাকে একটা ব্রিজ তৈরি করবে। তো সেই ইয়ে থেকে লক্ষ্য থেকেই আমার এই অভিযানটা করা, কিন্তু এর মধ্যে অনেক প্রতিবন্ধকতা ছিল, সেগুলো আস্তে আস্তে অতিক্রম করতে হয়েছে সকলের সহযোগিতা নিয়ে। আহ, এটা আমি যখন শুরু করি কক্সবাজার ইনানি সমুদ্র সৈকত থেকে 25শে ফেব্রুয়ারি, আহ, সমুদ্র একদম সমুদ্রের যে নোনা জল ছুঁয়ে তারপরে হাঁটাটা শুরু করি। আমার সাথে ইউএনডিপির কান্ট্রি হেড ছিলেন স্টাফান। আর তারপর আমার সাথে তারা কিছু দূর হাঁটে, 1 কিলোমিটারের মতো হাঁটে সমুদ্র সৈকত ধরে। এরপর আমি বাংলাদেশের যে একদম সবসময় হাইওয়েতে হেঁটেছি এমন না, আমি গ্রামের ভেতর দিয়ে মেঠো পথ ধরে অনেক বাড়ির উঠানের উপর দিয়ে এইভাবে হেঁটে এসেছি। আর এই পুরো অভিযানে আমার সাথে একজন ছিল, আমার এক বন্ধু টনি, মাশফিকুল হাসান টনি, যে পুরো বাংলাদেশে আমার সাথে হেঁটেছে। আহ, এরপরে আমি যমুনা যখন যমুনা ব্রিজের কাছে যাই, কিন্তু যমুনা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়ার কোনো অনুমতি পাইনি অনেক চেষ্টা করার পরেও। তো তখন মনে হলো যে আমি যেহেতু কক্সবাজার থেকে হেঁটে একদম জিরো থেকে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় যাব, এই পুরো পথে আমি কোথাও কোনো প্রকার যানবাহন ব্যবহার করব না, সেটা মোটরেবলই হোক বা নন মোটরেবল হোক, পুরোটা পথে আমি হাঁটবো। আমার ইচ্ছে ছিল যে একদম জিরো থেকে পৃথিবীর সর্বোচ্চ চূড়া পর্যন্ত আমার পায়ের পদচিহ্ন থাকবে। তো সেই জায়গা থেকে যখন যমুনা ব্রিজের কোনো অনুমতি পাইনি, তখন একটা জেদ কাজ করলো যে আমাকে উপরে হেঁটে যেতে দিচ্ছে না, তাহলে সাঁতরে যাব। তো যদিও আমি এর আগে খুব একটা সাঁতার আমি ততটা সাঁতার জানি না বললেই চলে। আহ, তো আমার সাথে আমার আরো 7 জন বন্ধু সাঁতার কেটেছিল। তার মধ্যে এখানে অনেকেই আছে, বিশেষ করে হেলাল ভাইয়ের কথা বলতে হয়, শাকিল ভাইয়ের কথা বলতে হয়, এরা আমাকে পুরোটা পথেই সাঁতারের সময় পাশে ছিল, এবং প্রচন্ড ঢেউ ছিল, বাতাস ছিল। এবং যমুনা নদী এতটা খরস্রোতা সেটা আগে জানতাম না, যদি জানতাম হয়তো বা আমি অভিযান সেখানেই বলতাম যে ফিরে যাই। তো যাই হোক, আমি সেটা শেষ করতে আমাদের রাত 8টা বেজে যায়, আমরা সব বিকেল 4টায় নদীতে নামি। 28 কিলোমিটার পথ হেঁটে গিয়ে তারপরে আমরা নদীতে নামি। আহ, নেমে 4 ঘন্টা আমরা সাঁতার কাটি, প্রায় 3 কিলোমিটার নদী আমরা সাঁতার কাটি। তারপরে আমরা বাংলাদেশের যে বিভিন্ন পথ দিয়ে যাই, অসম্ভব সুন্দর গ্রামের ভেতর দিয়ে। এটা ছিল পঞ্চগড়ে, যখন পঞ্চগড় পৌঁছে যাই চা বাগানের ভেতর দিয়ে হাঁটছিলাম। আমার সাথে শম্পা আপু ছিল, আমাকে বিদায় দিতে গিয়েছিল বর্ডারে, বাংলা বান্দাতে। বাংলা বান্দা বর্ডার জিরো পয়েন্টে যখন যাই, গিয়ে আমরা সেখানে আমাদের কিছু সময় লাগে ইমিগ্রেশন ক্রস করতে। তারপরে বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করে যখন ইন্ডিয়ান ইমিগ্রেশনে যাই, তখন শিলিগুড়ির আমার এক বন্ধু প্রসেনজিৎ, সে আসে আমাকে রিসিভ করতে। সে আমাকে তারপর আমরা সেদিন ইন্ডিয়ার ভিতরে 3 কিলোমিটার হাঁটি ফুলবাড়ি পর্যন্ত। সেখানে গিয়ে ওর বাসায় আমি এক রাত থাকি। তারপরে আবার একা হাঁটি বা ইন্ডিয়ার ওপর দিয়ে, একদম সেই ইন্ডিয়াতে গিয়ে যে হাইওয়ে ধরে হেঁটেছি সেটা না, গ্রামের ভেতর দিয়ে
এমনও হয়েছে অনেক সময় গুগল ম্যাপ ধরে হাঁটছিলাম, কিন্তু এমন ভাবে নিয়ে গেছে যে আমরা একদম বাড়ির রান্নাঘরের ভেতরে ঢুকে দিয়েছে, তারপরে কোনো রাস্তা নেই। আহ, আমি রোজার ঈদের দিন আমি একটা বাড়িতে ছিলাম, সেটা হলো নকশাল বাড়িতে। এই আন্টির বাড়িতে ছিলাম, কিন্তু সে আমাকে একদম নিজের ছেলের মতো বাসায় করেছে, আদর যত্ন করেছে। এবং যখন ফিরে আসি তখন সে অনেক কান্না করেছে যে আমাকে আরেকটা দিন থেকে যাব কিনা, এবং সে অনেক আশীর্বাদ করে দিয়েছিল। এবং আমি যখন বেরিয়ে আসছিলাম, সে যতদূর পর্যন্ত দেখা গেছে সে এইভাবে দাঁড়িয়েছিল বাড়ির গেটে। তো মনে হচ্ছিল যে আমার মা আমাকে দাঁড়িয়ে দেখছে, যা যতদূর দেখা যাচ্ছে মা বিদায় দিচ্ছে। তো তারপর আমি নেপাল ইমিগ্রেশনে ঢুকে যাই। ইমিগ্রেশনে একটু সময় লেগে যায়। নেপাল ইমিগ্রেশনে গিয়ে ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে, যেহেতু সার্ক ভিসা ছিল সেটা ম্যানুয়াল ভিসা, সেটা ইমিগ্রেশন করতে একটু সময় লেগে যায়। তারপর আমি ঝাপা হয়ে ঝাপার চারালি হয়ে আমরা সেখান থেকে আমি আবার শুরু করি কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হই। কারণ হলো আমার ইচ্ছে ছিল আমি যে পুরো সমতল দিয়ে হেঁটে গেলাম লম্বা পথ, প্রায় 1000 কিলোমিটারের বেশি পথ। তো এই সমতল থেকে হঠাৎ করে উপরে উঠে যাব, এখন আমার শরীরটা কি অসুস্থ হয়ে পড়ে কিনা, ওই অ্যাক্লামাটাইজ করার জন্য আমি সমতল থেকে আগে গিয়ে 5000 মিটার গিয়ে একটা অ্যাক্লামাটাইজ করে আসি, বডিটাকে ওই উচ্চতায় নিয়ে মানিয়ে আসি, এসে তারপরে নেমে এসে আবার হাঁটা শুরু করব। তাহলে আমার শরীরটা ওই উচ্চতার জন্য আগে থেকে প্রিপেয়ার্ড থাকবে, যেহেতু আমি হাতে সময় পাচ্ছি না। আমার টার্গেট ছিল 90 দিনে শেষ করার। তো সেই গ্রামের নেপালের যে একদম রিমোট এরিয়াতে যে গ্রামগুলো দিয়ে যাচ্ছিলাম, সেই সব গ্রামের শিশুদের সাথে আমার খুব ভালো সময় কাটে আর কি, নেপালে যখন থাকি। অনেকেই ভাবে যে নেপালের জিনিসপত্র এক গ্রাম থেকে আরেক গ্রামে কিভাবে নেওয়া হয়। তো তখন এই ইয়াকে করে তাদের মালামাল বহন করা হয়। এবং রাস্তাগুলো এরকম অনেকটা এমন এমন জায়গা অতিক্রম করতে হয়েছে যেগুলো রকফল এরিয়া ছিল এবং ল্যান্ডস্লাইড এরিয়া। তো যে কারণে এই জায়গাগুলো খুবই ঝুঁকিপূর্ণ ছিল। এবং এবার আমি প্রচুর পরিমাণে মাউন্টেন গড দেখেছি। এত কাছ থেকে আমি কখনোই দেখিনি। মনে হচ্ছিল যে এগুলো আমাদের যে গ্রামের ছাগলগুলো আছে সেগুলোর মতো, ভয় পাচ্ছে না। আর এটা হলো কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পের পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আমরা বাংলাদেশ থেকে যেটা দেখি সেই কাঞ্চনজঙ্ঘা। সেখানে 5000 মিটার উপরে গিয়ে একটু করছিলাম যে দেখি কেমন শরীরে এনার্জি আছে। তো তারপরে আমি কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প থেকে এসে আবার নেপালের 8টা জেলা অতিক্রম করে আমি বেস ক্যাম্পে পৌঁছাই। 64তম দিনে আমি গিয়ে বেস ক্যাম্পে পৌঁছাই, 1372 কিলোমিটার পথ অতিক্রম করে গিয়ে। তো এইটা হলো বেস ক্যাম্প, যে বেস ক্যাম্পে সবাই ট্রেকাররা যায়। এবং সেই সময় প্রচন্ড ভিড় ছিল, ট্রাফিকের মতো সবাই দাঁড়িয়ে আছে লাইনে, যে ছবি তোলার জন্য। সবাই ওই পাথরের উপরে বসে ছবি তুলবে সেই জন্য। এইটা হলো আমাদের বেস ক্যাম্প, যেখানে আমরা ক্লাইম্বাররা যে বেস ক্যাম্পে থাকি সেই বেস ক্যাম্প। এবং ওয়েদার খারাপ হয়ে গেছে, তুষারপাত হচ্ছিল সে সময়। এটা সন্ধ্যার সময় তোলা। আমি বেস ক্যাম্পে পৌঁছানোর পরে গিয়ে অনেকেই বলেছিল যে রেস্ট করার জন্য, বসে থেকে কিছু সময় রেস্ট করে যেন আমি শরীরটাকে রিকভারি করি। কিন্তু আমি প্রতিদিনই কিছু না কিছু অ্যাক্টিভিটি করতাম। হয় ঘোড়ার শেপ নেমে আসতাম, না হয় কালাপাথার যেতাম। এটা আমি কালাপাথারে যাচ্ছিলাম, কালাপাথারে যাওয়ার সময়। এটা আমাদের বেস ক্যাম্পের ডাইনিং টেন্ট ছিল। এখানে একটা জিনিস আমি একটু মনে রাখতে বলবো, একে এই ভদ্রলোককে একটু মনে রাখবেন, সামনে একটা ছবি দেখাবো। এটা আমাদের ডাইনিং টেন্ট ছিল, এখানে আমরা খাবার খেতাম। আর অনেকে জিজ্ঞেস করে আমরা বেস ক্যাম্পে বা মাউন্টেনে কি খাই। এইরকম খাবার থাকে, ডাল ভাত থাকে। এটা আমাদের শুধু আমাদের ক্যাম্পের জন্য, যে আমি 8K এক্সপিডিশন এই এজেন্সির সাথে অভিযান করেছিলাম। তো আমাদের ক্লায়েন্টের জন্য একটা কফি শপ এবং একটা এখানে লাইব্রেরি ছিল, এখানে আমরা সবাই বই পড়তে পারতাম আর কফি খেতে পারতাম। এটা হলো রাতে বেস ক্যাম্প, রাতের বেলায়। এটা রাত 12টা 1টার দিকে ছবিটা তোলা ছিল। এইটা
উপরের দিকে একটা লাইট দেখা যাচ্ছে যে মানুষগুলো জোনাকি পোকার মতো উপরে উঠে যাচ্ছে, সেটা ঘুম ফলে যে সবচেয়ে মানে ডেডলি যে জায়গাটা, ভয়ঙ্কর জায়গা, সেই জায়গা অতিক্রম করে সবাই উপরে রোটেশনের জন্য যাচ্ছিল। রাত 12টার দিকে, সবাই 12টা-1টার দিকে যাচ্ছিল। তো তারপর সেখানে আমরা আমি 6 দিন থাকার পরে আমরা যারা এই যে দেরিতে গিয়েছিলাম, তো আমাদের জন্য যে পূজা হয়, শেরপাদের একটা পূজা হয়, এই পূজা ছাড়া তারা ঘুম বয়স ফলের দিকে পা বাড়ায় না। তো সেই পূজার সময় আমাদের যে টেকনিক্যাল গিয়ার থাকে, আইস বুট, ক্রাম্পন, হার্নেস, আইস অ্যাক্স, এই সবগুলো এই জায়গায় রেখে তারা পূজাটা করে থাকে। পূজার শেষে আমাদের সেখানে আবার ঘুম বয়স ফলে প্র্যাকটিস করানো হয় ক্লাইম্বিং এর, আমাদের সবাইকে নিয়ে। তারপরে আমি 6 তারিখে, 6 মে, 6 দিন থাকার পরে বেস ক্যাম্পে, তারপরে আমি রোটেশনের জন্য যাই। আমার যে শেরপা বন্ধু তাসি গ্যালজেন শেরপা, সে সেই সময় রুট ফিক্সিং টিমে ছিল, আমার শেরপা সে সময় ছিল না। তো আমাকে অন্য টিমের যে একজন, সে ছিল কুক, বেস ক্যাম্প 1-এর কুক সে। তো সে যখন যাচ্ছিল, তো আমি বললাম যে আমার গাইড লাগবে না, শুধু কেউ যাচ্ছে তার সাথে আমাকে পাঠিয়ে দাও, আমি গিয়ে রোটেশনটা করে আসি। তো তারপরে এই কুকের সাথে আমি যাই, রাত 1:30টার সময় আমরা রওনা হই। এটা হলো খুম বয়েস ফলে যে ক্র্যাম্পন পয়েন্ট, সেখানে গিয়ে আমরা ক্র্যাম্পন পরি, এবং এত গরম ছিল, মানে ঠান্ডা তো তখন -20-25 এরকম, কিন্তু খুম বয়েস ফলটা ওই এতটাই মানে কষ্টসাধ্য যে উঠে আসতে হয়, আস্তে আস্তে ঘেমে যাই। তো তারপরে সব জামা কাপড় খুলে ফেলতে হয় আর কি, শীতে। এটা হলো খুম বয়েস ফলের পথ। প্রথম দিকে যে বরফের ইগুলো উঠে যাচ্ছিলাম। তো খুমবাইস ফল নিয়ে বলতে গেলে এটা বলা অনেক শেষ হবে না, কারণ হলো এতটাই ঝুঁকিপূর্ণ যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, মানে একটা সেকেন্ডের কোনো জায়গায় গ্যারান্টি নেই। তো সবাই ভয়ে ভয়ে থাকে, এবং এটা যখন যাওয়া হয় কেউ কখনো দাঁড়ায় না, এই পুরো অংশটা থেকে রেস্টের জন্য বসে না। তো সকাল হয়ে যায়, সকাল ভোরবেলায় খুমবাইস ফলের উপর দিয়ে যাচ্ছিলাম। মানে এই যে বরফগুলো দেখা যাচ্ছে, এগুলো ভেতরে ফাঁকা, মানে ফাঁপা হয়ে আছে, যে কোনো মুহূর্তে ভেতরে ঢুকে যেতে পারে। এবং উপরে যে বরফের চাইগুলো আছে বড় বড়, সেগুলো যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে। এবং এই জায়গায় যে অনেক বড় বড় যে ক্রেভাস গুলো আছে, সেই ক্রেভাস গুলো আমরা এইরকম লেডার দিয়ে পার হতাম, এবং উপরে যে বরফের আছে সেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। এই জায়গাটা একটু দেখতে পাচ্ছি, এটা ব্রিজের মতো হয়ে আছে, এবং ওই পাশে ভেঙে আছে। আমরা ওই উপরে যে অংশটা ফাটা, সেটা আমাদের জাম্প করে পার হতে হতো, ওখানে কোনো লেডার নেই, এবং এই অংশটা যে কোনো মুহূর্তে নিচের দিকে নেমে যেতে পারে। মানে এটার উপর দিয়ে যখন যেতাম আমরা, একসাথে অনেকে যেতাম না, একজন করে যাওয়া হতো আর কি, যে দাঁড়িয়ে থেকে একজন পার হয়ে যাবে, তারপর আরেকজন যাবে। এবং বেশ কয়েকটা জায়গা এরকম আছে যে জায়গাগুলোতে আমাদের এরকম লেডার ব্যবহারের উপর উঠতে হয়েছে। এটা সব থেকে বড় ছিল, 3টা লেডার মানে জয়েন করা ছিল। নিচের যেখানে দাঁড়িয়ে আছি সেটাও নড়বড়ে, সেটাও যে কোনো দিকে যে কোনো মুহূর্তে নিচের দিকে নেমে যেতে পারে, এবং উপরে গুলো সেগুলো মানে ভেঙে যেতে পারে। আর খুম্বাইস্পোর্ট এরকম একটা জায়গা যেখানে রাস্তাটা কখনোই নির্দিষ্ট থাকে না, এটা সবসময় চেঞ্জ হয়। যেমন আমরা যেদিক দিয়ে গেছি, অনেক জায়গা আছে সেই দিক দিয়ে আমরা ফিরতে পারিনি, আবার নতুন রাস্তা দিয়ে ফিরতে হয়েছে। অনেক আছে যে জায়গাগুলো যে একটু লম্বা যে লেডার গুলো, সেগুলো আবার আমাদের এরকম একটু হামাগুড়ি দিয়ে পার হতে হতো। এটা ক্যাম্প 1। ক্যাম্প 1-এ গিয়ে 1 রাত থাকি। ক্যাম্প 1-এর উচ্চতা 6100 মিটার। এখানে গিয়ে আমি প্রথম রাতে রোটেশনের জন্য 1 রাত থাকি। ক্যাম্প 1 থেকে লুৎসে দেখা যাচ্ছে আমার তাঁবুর ভেতর থেকে। এটা হলো ক্যাম্প 1-এর যে এটা আমাদের কিচেন টিম ছিল, এখানে আমাদের ওই খাবার তৈরি করছিল। ক্যাম্প 1 থেকে এভারেস্ট এবং লুৎসে দুটাই দেখা যাচ্ছে। এই বাম পাশেটা হলো এভারেস্ট, কালোটা। এটা ক্যাম্প 1, যখন ক্যাম্প 2 এর পথে যাচ্ছিলাম সেখান থেকে তোলা। এই ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 তে যাওয়ার সময় একজন বিখ্যাত পর্বতারোহী শেরপা গাইড বিনায়ক জয় মাল্লা, তার সাথে 2017 সালে অভিযান করেছিলাম। এরপরেও তার সাথে থেকে সম্পর্ক খুব দারুণ ছিল, এবং হঠাৎ করে তার সাথে পথে দেখা, সে তার ক্লায়েন্ট নিয়ে যাচ্ছিল।
এটা হলো ক্যাম্প 2টা এমন একটা জায়গায় যে একদম এভারেস্টের নিচে, মানে এই ক্যাম্প 2 থেকে এভারেস্টের ঢালটা উঠে গেছে। আমরা ক্যাম্প 2 থেকে তারপর আমরা ক্যাম্প 3 পথে যাই রোটেশনের জন্য। যেহেতু আমার সাথে কোনো নির্দিষ্ট গাইড নেই, যারা যাচ্ছে তাদের সাথেই কারো না কারোর সাথে আমার উপরে যেতে হচ্ছে। ক্যাম্প 2 থেকে এটা রাত 12টার দিকে ছবিটা তোলা। আহ, ওই জোনাকি পোকার মতো যে উপরের দিকে লাইন উঠছে, এরা সবাই সামিটের উদ্দেশ্যে যাচ্ছে। কেউ কেউ আবার কেউ কেউ যাচ্ছে, শেরপারা যাচ্ছে তাদের লোড ফেরি করতে, ক্যাম্প 3 এবং 4-এ জিনিসপত্র অক্সিজেন সিলিন্ডার রাখার জন্য যাচ্ছিল। এবং সেদিন জ্যোৎস্না ছিল, মানে এত সুন্দর জ্যোৎস্না ছিল যে সবকিছু দেখা যাচ্ছিল। তারপরে সেই ক্যাম্প 3 নিচ থেকে আমরা রোটেশন করে ফিরে আসি এবং ক্যাম্প 2 থেকে ডিরেক্ট বেস ক্যাম্পে নেমে আসি। বেস ক্যাম্পে আসার পরে বড় একটা অ্যাভালান্স হয় আমাদের বেস ক্যাম্পের ওই জায়গাটাতে। এটা হলো অ্যাভালান্স, এই যে সব থেকে মানে পর্বতের ভয়ঙ্কর যে বিষয়টা, পাহাড় বরফ ধস। এবং আমরা যখন রোটেশন হয়ে যায় তখন সামিট পুশের জন্য আমরা প্রিপারেশন নিতে থাকি। আমাদের যে শেরপা আছেন, ইন্টারন্যাশনাল মাউন্টেন গাইড, সে আমাদেরকে ওই কিভাবে অক্সিজেন ব্যবহার করতে হবে, সামিটে কি কি প্রবলেম হতে পারে, সেগুলো কিভাবে ওভারকাম করতে হবে, সেগুলো আমাদেরকে শেখাচ্ছিল। ওই একজনকে দেখিয়েছিলাম যে একজন মানুষকে, সে সামিট করে ফেরার পথে মানে একদম এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সে 15 মিনিটের মতো সেন্সলেস হয়ে পড়ে থাকে ক্যাম্প 3-র উপরে। তো সেখান থেকে তাকে নিচে ক্যাম্প 3-তে নিয়ে আসা হয়। তো ক্যাম্প 3-তে কোনো হেলি রেস্কিউ হয় না মূলত, কিন্তু তার জন্য অনেক রিকোয়েস্ট করে এ করা যায়, হেলি ল্যান্ড করানো যাবে না, কিন্তু রোপ দিয়ে যদি তাকে ঝুলিয়ে আনা যায় তাহলে হেলি পারমিশন দেবে। তো পরে তাকে এই দড়ি ঝুলিয়ে তাকে নিচে নিয়ে আসা হয় ক্যাম্প এনে, তারপর ডিরেক্ট তাকে কাঠমান্ডুতে হেলিতে নিয়ে হসপিটালে ভর্তি করা হয়। কিন্তু সে সামিট করেছিল ফেরার পথে, কিন্তু যদি একটু দেরি হয়ে যেত তাহলে সে মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি ছিল। তারপর আমরা সেখানে অনেকে বলে আমরা আরো কি খাই, ভাত খাই, এরকম ভাত আমাদের খাবার দেওয়া হয়। সেজন্য একটু 2টা খাবারের ছবি রেখেছিলাম। এর মধ্যে তাসিক এলজেন আমার বন্ধু, সে 2বার এভারেস্ট ক্লাইম্ব করে নিচে নেমে এসেছে। সকালবেলা এসে আমার সাথে ছবিটা তুলেছে, আমি তুলি এই ক্যাম্পে। ছবি তোলার পরে বলতেছে, শাকিল রেডি থাকো, আজকে রাতে আবার বের হবো। মানে দ্বিতীয়বার আমার সামিট করে ভোরবেলায় পৌঁছেছে, 8টার দিকে পৌঁছেছে। এটি ছবিটা ওই 8টার দিকেই তোলা। বলতেছে আজকে রাতেই আমরা বের হবো আবার, তার 3য় সামিটের উদ্দেশ্যে বের হবে আর আমাকে সাথে নিয়ে। তো আমরা রাত 12:30টায় রওনা হই বেস ক্যাম্প থেকে। এটাই সে আবার খুম্বয়েস ফল, যে ভয়ঙ্কর খুম্বয়েস ফলে আবার রাতের বেলায় পার হচ্ছি। আর বলা হয় খুম্বয়েস একবার পার হওয়া মানে হলো একবার জীবন ফিরে পাওয়া, আর একবার গিয়ে আবার আসাটা সেটা হলো 2বার জীবন ফিরে পাওয়া। এটা শেরপাদের কথা। এইরকম ভেতর দিয়ে যেতে হয়, মানে আগের ছবিতে দেখাতে পারিনি এই ছবিটা, যে এরকম অনেক বরফের যে চাইগুলো আছে সেগুলোর ভেতর দিয়ে যেতে হতো, যেগুলো খুবই বিপজ্জনক ছিল। মানে এইগুলো ভেতরে যাওয়ার সময় আমি সবসময় দেখতাম যে গ্যালজেন তার শেপা ভাষায় ওই তাদের ইগুলো পাঠ করছে, ধর্মীয় যে শ্লোক গুলো আছে সেগুলো পাঠ করছে। তারপর আমরা ক্যাম্প 1-এ আর থাকি না, আমরা ডিরেক্ট বেস ক্যাম্প থেকে ক্যাম্প 2-তে চলে যাই। আমরা ক্যাম্প 2-তে গিয়ে সকাল 10টা 11টা নাগাদ আমরা ক্যাম্প 2-তে পৌঁছে যাই। আর এটা ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3 ভোরবেলার ছবি। ক্যাম্প 3 থেকে মানুষজন সামিট উদ্দেশ্যে যাচ্ছে, যারা 18 তারিখে সামিট করেছে এই টিমটা, তারা বেরিয়ে গেছে ক্যাম্প 3 থেকে। মানে এরা গিয়ে ক্যাম্প 4-এর বিকেল বেলায় থাকবে থেকে, এটা হলো লুৎসে ফেসে। তো তারা বিকেল বেলায় সেখানে রেস্ট করে সন্ধ্যায় সামিট পুশাওয়ার বেরিয়ে যাবে, সেই উদ্দেশ্যে বের হয়েছে। এটা ক্যাম্প 2-তে আমাদের টিমে একজন ছিল ইন্ডিয়ান, জিতেন্দ্রা। সে ক্যাম্প মানে সাউথ সামিট পর্যন্ত গিয়েছিল। সাউথ সামিটের নিচ থেকে তাকে সে আর উপরে যেতে পারে না, ওয়েদার তার স্নো ব্লাইন্ড হয়ে যায়। আর তার 2 হাতেই ফ্রস্ট বাইট হয়েছে, তার হাতের 10টা আঙ্গুলি কেটে ফেলতে হয়ে 9টা আঙ্গুল কাটতে হয়েছে। তো আমার সেই ছবিগুলো পাঠিয়েছে পরে, এখন সে কানাডাতে আছে। আমি যখন যাই তখন ভোরবেলায়, আমরা যখন ক্যাম্প 3-এর উদ্দেশ্যে রওনা হব তখন
আমি ডাইনিং টেন্টে এসে দেখি তাকে এইভাবে ফেলে রেখেছে। কারণ হলো তাকে রাত ৩টার সময় রেস্কিউ করে নিয়ে আসে। আসার পরে তাকে আর অন্য কোনো তাঁবু, সব তাঁবু ক্লায়েন্ট ছিল, যে কারণে তাকে ওই ডাইনিং টেন্টে রাখে। আমি তার ওই হাত খুলে তাকে একটু ওই গরম জল দিয়েছিলাম। আমাকে বলতেছে একটু আমাকে জল দাও। আর তো পরে আমি আর গ্যালজেন বেরিয়ে যাই সামিটের উদ্দেশ্যে, সামিট পোষের উদ্দেশ্যে। সামিট, আমি ক্যাম্প 2 থেকে অক্সিজেন সিলিন্ডার ক্যারি করি আমরা দুজনেই, কিন্তু ব্যবহার করি হলো ক্যাম্প 3-র আগে। আমরা ক্যাম্প 3-এর উদ্দেশ্যে যাচ্ছিলাম। এইটা হলো ক্যাম্প 3-র আগে একটা জমার পয়েন্ট, এখান থেকে সবাই অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে। তো আমিও এখান থেকে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার শুরু করেছিলাম, কিন্তু যখন ওখানে আমি জমা করে উঠছিলাম ওই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল। তখন আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না ওই অক্সিজেন মাস্ক লাগিয়ে। তো তখন মনে হচ্ছিল যে আমি অক্সিজেন মাস্কের থেকে আমি ওটা ছাড়াই ভালো ফিল করছি। পরে অক্সিজেন মাস্ক খুলে ফেলে তারপর আমি ক্যাম্প 3-তে চলে যাই। এটা হলো ক্যাম্প 3, একদম ঢালুর মধ্যে। এটা হলো লুৎসের ফেসে, একদম ঢালুতে। বরফ কেটে একটু জায়গা করে সেই জায়গাটাতে এই তাঁবু করা হয়। আমরা রাতের বেলায় ওই তাঁবুতে যখন ঘুমাচ্ছিলাম, সারা রাতে আমাদের অক্সিজেন মাস্ক লাগিয়ে ঘুমাতে হয়। তারপরে আমরা পরে এই 18 তারিখে ক্যাম্প 3 থেকে আমরা সামিট পোষের উদ্দেশ্যে, ক্যাম্প 4-এর উদ্দেশ্যে বের হই। এটা ইয়েলো রক, এটাকে ইয়েলো ব্যান্ড বলে এই জায়গাটা। এটা খুবই ঝুঁকিপূর্ণ জায়গা। আমি নিচে একটা ডেড বডি দেখে গেছি, যে নিচে একটা ডেড বডি আছে, দেখে উপরে উঠছিলাম আর কি। দূরে একটা ক্যাম্প দেখা যাচ্ছে, সেটা হলো লুৎসের 4 ক্যাম্প, মানে লুৎসে অভিযানের জন্য যে সামিট ক্যাম্প, ক্যাম্প 4, সেটা। আমরা ওই উপর দিকে উঠে যাচ্ছিলাম। এটা হলো বাম পাশে উপরে, এটা হলো লুৎসে। এটা হলো ফিলিপাইনের একজনের ডেড বডি, জাস্ট 2 দিন আগে মারা গেছে সে। আমরা একসাথে বেস ক্যাম্পে আড্ডা দিয়েছি, একসাথে কফি খেয়েছি। তো সেই ক্যাম্প 4-এর একটু আগেই সে সামিট করে ফেরার পথে এখানে মারা যায়। ক্যাম্প 4 থেকে নামার জন্য যাচ্ছিল। তো তার ডেড বডিটা আমরা পাশ কাটিয়ে উপর দিয়ে চলে যাই। এটা ক্যাম্প 4। ক্যাম্প 4-এ গিয়ে যখন পৌঁছাই আমরা 2টা নাগাদ ক্যাম্প 4-এ পৌঁছাই, 1:30 2টা নাগাদ। কারণ ওই জায়গায় হলো টাইম 2টা, ওখানে যাওয়ার পরে আমার মোবাইলের চীনের টাইম চলে এসছে, তো অটো চেঞ্জ হয়ে গেছে। এখানে যখন সন্ধ্যা হয়েছে তখন দেখি যে রাত 8টা বাজে, তখনও রোদ দেখা যাচ্ছে। তা আমরা এটা ডিনার করছিলাম 3টা নাগাদ, 3টা 3:30টার দিকে আমরা ডিনার করে সবাই, আমরা একই তাঁবুতে 4 জন ছিলাম। আমাদের 2 জন শেরপা গাইড এবং আমি, আর শেরিং নামের একজন নেপালি এক মেয়ে ছিল। আমরা 4 জন এই তাঁবুতে সন্ধ্যা পর্যন্ত থাকি, ঘুমাই। তো তারপরে আমরা রাত সন্ধ্যা 7:30 পৌনে 8টার দিকে আমরা সামিট পোস্ট করি ক্যাম্প 4 থেকে। 3-4 ঘন্টা আমরা রেস্ট করার পর, তো এটা কোলে তো এই জায়গায় প্রচন্ড তুষারপাত ছিল। আমি এটা সকালের ছবি দিচ্ছি সামিট থেকে ফেরার পথে, যেহেতু রাতের বেলা ওঠার সময় প্রচন্ড ওয়েদার খারাপ ছিল, স্নোয়িং ছিল, হ্যাভি উইন্ড ছিল, যে কারণে সে সময় আর ফটো তুলতে পারিনি আমরা। তো রাতের বেলায় এইটা হলো সামিটে যখন ভোর 6:30টায় আমরা সামিটে পৌঁছাই। কিন্তু সামিটে যাওয়ার আগে হিলারি স্টেপে গিয়ে, যখন এটা আগে হিলারি স্টেপে দাঁড়ানোর পর আমার পাটা যেখানে ছিল সেখানে একটা ডেড বডি ছিল। তো ওই সময়টাতে যে উপর দিকে তাকিয়ে দেখছি যে 4-5 জন মানুষ হিলারি স্টেপে অতিক্রম করার জন্য লড়াই করছে, সেই পাথরের মধ্যে ঝুলে আছে। আর আমি নিচে তাকিয়ে আছি, আমার পায়ের কাছে একটা ডেড বডি, মাথা। তো সেই ডেড বডি অনেক পুরনো, সেটা হয়তো বা 10-15 বছর হবে, আরো বেশি হতে পারে। তো ওই সময়টাতে আমার পুরো অভিযানে আমি মানসিক ভাবে কখনো ভেঙে পড়িনি। তো এই সামিটের সময় তো আমাদের শারীরিক শক্তি নেই, তখন মানসিক শক্তি দিয়ে উপরে উঠছি, লড়াই করছি এই খারাপ ওয়েদারের সাথে। কিন্তু যখন ওই ডেড বডিটা দেখছি আর উপরে দেখছি ঝুলতেছে, সে সময় মানসিক ভাবে একদমই ভেঙে পড়ি। তখন আর মনে হচ্ছিল যে কেন এসেছি, না আসাটাই ভালো ছিল। তো যাই হোক, পরে উঠে যাই, হিলারি স্টেপের উপরে উঠে দেখি আরেকটা ডেড বডি পড়ে আছে। তো তারপরে উপরে উঠে আসি। কিন্তু আমি খুবই বলবো যে আমার একটা আফসোস রয়ে গেছে। এই ছবিটা দেখে মনে হচ্ছে পেছনের আমি অনেক ভিউ ভালো পেয়েছি, কিন্তু এই ছবিটা আমি দেখতে পাইনি, কারণ
পেছন দিকের ছবিটা এই সময় ক্লিয়ার হয়েছিল ছবি তোলার সময়। নিচের দিকে ক্লাউড, মেঘ দেখা যাচ্ছে। আহ, নিচের দিকে পুরোটাই মেঘের ভেতর দিয়ে এসেছি, ওয়েদার খারাপ ছিল। এখানে আসার পরে ছবি তোলার পরে শুধু ছবিতেই পেছনে ভালো আছে দেখেছি, কিন্তু আমি পৃথিবীটা দেখিনি, মানে পৃথিবীর সর্বোচ্চ উঁচু জায়গায় দাঁড়িয়ে আমি পৃথিবীটাকে দেখতে পারিনি। আমি আর গ্যালজেন আমাদের এই একটা ছবি আছে, কারণ ওয়েদার খারাপ থাকার কারণে আমরা ছবি তুলতে পারি নাই। আমার এই অভিযানে পৃষ্ঠপোষক হিসেবে যারা ছিলেন, কারণ পৃষ্ঠপোষকতা ছাড়া তো আর এই অভিযান করা সম্ভব না, তো তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। কারণ হলো তাদের কারণেই মূলত আমরা অভিযানগুলো করতে পারি। তো আমার এই অভিযানে নেপালের একটা প্রতিষ্ঠান ছিল পৃষ্ঠপোষক হিসেবে, মাকালু ই টিলার্স, যারা আমার এই অভিযানের সকল গিয়ার এবং ইকুইপমেন্ট দিয়েছে। সিস্টেমা টুথব্রাশ, যেটা জাপানের নাম্বার 1 টুথব্রাশ, আমাদের বাংলাদেশের লায়ন কল্লোল গ্রুপ এটাকে করেছে। তো এই তারা ছিল আমার এই অভিযানের পৃষ্ঠপোষকতায়। মিস্টার নুডলস ছিল আমার স্ন্যাক্স পার্টনার, ছিল মিস্টার নুডলস, প্রাণ এগ্রো লিমিটেডের মিস্টার নুডলস ছিল। এরপর ইউএনডিপি ছিল। ইউএনডিপি, যেহেতু আমি ইউএনডিপি ইউথ অ্যাডভোকেট হিসেবে কাজ করছি প্লাস্টিক পলিউশন নিয়ে, তো তারা আমার এই অভিযানের পাশে ছিল। এরপর প্রাণ ছিল আমার এই অভিযানের টাইটেল স্পন্সর, যাদের কথা যারা যাদের কথা না বললেই নয়, যে যারা আমার এই পুরো অভিযানে তাদের সহযোগিতা ছিল সব থেকে বেশি। তো আমি সেই জন্য এই সকল স্পন্সর কোম্পানিকে ধন্যবাদ দিই যে তারা আমাদের পাশে থাকার জন্য, আশা করি ভবিষ্যতেও থাকবে। এইটা ছিল আমার সামিটের ছবি বাংলাদেশের পতাকা নিয়ে। এবং আমার একটা আফসোস আরেকটা আছে, যে আমি আমার ক্লাব বিএমটিসির পতাকা নিয়ে, লোগো নিয়ে ছবি তুলতে পারিনি। কারণ হলো এই ব্যাগের ভিতরে আমার সবকিছুই ছিল, কিন্তু এত তাড়াহুড়ো করতে ছবি তুলতে হয়েছে যে ওইটা আমি মিস করে গেছি, আমার বিএমটিসির ছবি। তো আমি এটা যখন আমি ইনাম ভাইকে বলছিলাম যে আমার ক্লাবের লোগো নিয়ে তো ছবি তুলতে পারিনি, তো ভাই বলছিলেন যে আপনি তো ক্লাবের লোগো। তো সেই জায়গা থেকে ওই আফসোসটা কেটে গেছে। আমি একটু এটা আমার স্লাইড শেষ, আমি জাস্ট একটু সময় নেব, 2 মিনিট কথা বলতে চাই। কারণ হলো এই অভিযানটার পেছনে অনেক মানুষ ছিল। এখানে নিয়াজ ভাই আছেন, তারপরে জালাল ভাই আছেন, এই সবাই এতটাই দারুণভাবে পাশে ছিলেন। তারপরে দীপু ভাই ছিলেন, এবং সাকিব নাজিম শুভ ভাই, উনি কানাডাতে আছেন, উনি আমাকে ভালোভাবে সাপোর্ট করেছেন, মানে অর্থনৈতিকভাবে সাপোর্ট করেছেন যারা। এবং অনেক মানুষ আমাকে ক্রাউড ফান্ডিং এ টাকা দিয়েছেন, সহযোগিতা করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আর আমি একটা কথা বলি, এটা আমাদের সকল পর্বত আরোহীদের জন্য, মানে পর্বত আরোহীদের পক্ষে থেকে কথাটা বলতে চাই। সবাই মনে করে আমাদের পেছনে আমরা এভারেস্ট জয় করি বা যে কোনো পর্বত অভিযান করি, যে আমরা এবং স্পন্সর নিয়ে করি, এটা আমাদের অনেক শুনতে হয়। আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে নিয়ে অনেক কথা বলা হয় এগুলো নিয়ে, যে আমরা এই স্পন্সরের টাকাগুলো নিয়ে আমরা অল্প টাকা খরচ করি অভিযানে, আর বাকি টাকাগুলো দিয়ে আমরা বাড়ি গাড়ি করি। তো যাই হোক, আমি কাঠমান্ডু থেকে যখন ঢাকায় আসি, এসে আমি এয়ারপোর্ট থেকে টাকা লোন করে আমি পরে ঢাকায় ঢুকি। তো এই হলো আমাদের অবস্থা, যে আমরা সকল পর্বত আরোহীরা। তো এই কথাগুলো আমরা বলতে পারি না, কারণ বিভিন্ন কারণে আমাদের বলার সুযোগ হয় না। তো আমার মনে হলো যে আজকে যেহেতু সুযোগ পাইছি, আর হাত ছাড়া করতে চাই না। তো আমরা যারা পর্বত আরোহণ যাই, আমাদের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। যদি হয় তাহলে পৃথিবীর দুর্গম যে পর্বতগুলো আছে সেগুলো চূড়ায় বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারবো। এবং বাংলাদেশে অনেক সম্ভাবনাময় তরুণ যারা আছে পর্বত আরোহী হতে চায়, কিন্তু তার সাহস পায় না। আমরা নেগেটিভ অ্যাডভেঞ্চার ছেড়ে যেটা পজিটিভ অ্যাডভেঞ্চারের দিকে আসবো, সেই সুযোগটা পাই না। তো আমি আজকে মিডিয়ার মাধ্যমে এবং আপনাদের সকলের মাধ্যমে আমি বলতে চাই যে যেন আমাদের পাশে, যেন পৃষ্ঠপোষকতার সাথে যেন আমাদের গভর্নমেন্টেরও যদি সহযোগিতা থাকে, তাহলে আমাদের জন্য ভালো হয়। তো সবাই আমাদের জন্য বিশেষ করে দোয়া করবেন, যেন আমরা অভিযানে গিয়ে ফিরে আসি এবং গল্প বলতে পারি। ধন্যবাদ সবাইকে।